গল্পের নাম মুক্তি। লিখেছেন মাধবী ভট্টাচার্য। সিঁড়ি দিয়ে ঝড়ের মতো উঠে যাচ্ছিল বরুণ। লিফট ব্যবহার করার কথা মনেই আসেনি ওর। এক বেসামাল ঝড়ে জীবনটা তছনছ হতে চলেছে। এরকম সময় নিজের মধ্যে থাকে না মানুষ। ছোটখাটো জিনিসগুলো ভুল হয়ে যায়। একটা ঘোরের মধ্যে ধাপের পর ধাপ পেরিয়ে থার্ড ফ্লোরে প্রথম ফ্ল্যাটটার ডোরবেল ছুঁয়ে গেল ওর অস্থির আঙুল। দরজা খুললেন এক রাশভারী পৌর, পাজামা পাঞ্জাবি পরিহিত, কপালে গভীর ভাঁজ। বিরক্তির সঙ্গে তার চোখে ফুটে উঠল স্পষ্ট তাচ্ছিল্য। তুমি এখানে কেন এসেছো? আমি হিয়ার সঙ্গে দেখা করতে চাই। বরুণের চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি। না, দেখা হবে না, যাও এখন। আমি হিয়ার সঙ্গে কথা না বলে ফিরে যেতে পারবো না। প্লিজ একবার শুধু দেখা করতে দিন, কাতর অনুরোধ করল বরুণ। তোমার সঙ্গে আমরা কেউ কোনো কথা বলতে চাই না, দাঁতে দাঁত চেপে চাপা গলায় বললেন প্রৌঢ়। প্লিজ হিয়াকে একটু ডেকে দিন। বরুণ মরিয়া। এত কিছুর পরেও কোন মুখে হিয়ার সঙ্গে কথা বলতে চাইছো? তোমাদের কপাল ভালো যে আমরা এখনো পুলিশের কাছে যাইনি। আমার মায়ের অপরাধের শাস্তি আপনি আমাকে দিতে চাইছেন কেন? আমার চোখে তুমিও সমান অপরাধী। একবার আমার কথাগুলো শুনুন, তারপর বলবেন যা বলার। বরুণ নাছোড়। প্রৌঢ় ভদ্রলোক আরও কিছু কথা বলতে যাচ্ছিলেন, তার আগেই পেছন থেকে এক মহিলা কণ্ঠ ভেসে এলো। অরিন্দম, ওকে ঘরে ঢুকতে দাও। যে দুর্ঘটনা ঘটে গেছে তাতে ওর কি দোষ? অরিন্দম পিছন ফিরে তাকালেন স্ত্রীর মুখের দিকে। শর্মিষ্ঠার রাত জাগা দুচোখে ক্লান্তির ছাপ উদ্বেগে রেখে স্পষ্ট ওর মুখের ভাঁজে। অরিন্দমকে উপেক্ষা করে শর্মিষ্ঠা বরুণের দিকে তাকালেন। তুমি ঘরে এসে বসো বরুণ। নিতান্ত অনিচ্ছায় দরজা ছেড়ে সরে দাঁড়ালেন অরিন্দম। ঘরে ঢুকে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত বিপর্যস্ত বরুণ শরীর এলিয়ে দিল সোফায়। এই কদিন ধরে যে ধকল যাচ্ছে আর সামলানোর ক্ষমতা ওর নেই। অরিন্দম খরদৃষ্টিতে তাকিয়ে রইলেন মেয়ের জামাইয়ের দিকে। শর্মিষ্ঠা ততক্ষণে রান্নাঘরে গেছেন একটু জল নিয়ে আসতে। ঢকঢক করে জলটুকু খেয়ে হাতের উল্টো পিঠে মুখটা মুছে নিয়ে উদ্ভ্রান্ত দৃষ্টিতে ঘরের চারিদিকে একবার তাকালো বরুণ। প্রায় ফিসফিস করা কণ্ঠে বলল, হিয়া কোথায়? কেমন আছে ও? ন্যাকা, সবকিছু শেষ হয়ে যাওয়ার পর জানতে এসেছে সর্বনাশটা ঠিক কতটা গভীর ছিল। দু চোখে প্রবল ঘৃণা নিয়ে জামাইয়ের দিকে তাকিয়ে রইলেন অরিন্দম। শর্মিষ্ঠাও তাকিয়ে আছেন, তবে তার চোখে ঘৃণা নেই, আছে মমতা আর সহানুভূতি। বরুণ কিছুতেই হিয়াকে নিয়ে নিজেদের বাড়িতে উঠতে চায়নি। চেয়েছিল বিয়ে করে আলাদা কোথাও সংসার পাতবে, কিন্তু হিয়ার জেদের কাছে ওকে হার মানতেই হলো। হিয়া বুঝতেই পারছে না ওর বাড়ির পরিবেশ আর বরুণের বাড়ির পরিবেশের মধ্যে আকাশ পাতাল তফাৎ। রুচিশীল ভদ্র পরিবারের মেয়ে সে, অথচ বরুণদের বাড়িতে সারাক্ষণ কোন্দল আর রয়ে গেছে মায়ের কুচুটেপনা। অসুস্থ পরিবেশ একেবারে। বাবা দাদার মাথায় তো ব্যবসা ছাড়ার কিছুই ঢোকে না। চিরটা কাল বদমেজাজি স্বামীর সংসার সামলাতে সামলাতে অন্যদিকে তাকানোর সময়ই আর পেল না মা। সেই হতাশাতেই বোধহয় এখন কথায় কথায় ছেলের বউয়ের দোষ খুঁজে বের করে আর কোন্দল করে। বেচারি বৌদিকে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হয়। এখনও সেকেলে চিন্তাধারায় নিয়ন্ত্রিত মায়ের মানসিকতা। প্রথম সন্তান মেয়ে হয়েছে বলে বৌদিকে কত অপমান যে সহ্য করতে হয়। ভালো লাগে না বাড়ির পরিবেশ। বাবা দাদার ব্যবসাতেও তাই কখনো ঢুকতে চায়নি। বাবা অনেক চেষ্টা করেছিল, কিন্তু বরুণ কারো কথা শোনেনি, জেদ করে চাকরিতে ঢুকেছে। অথচ হিয়ার মাথায় এসব কিছুই ঢুকলো না। বাস্তবের মাটিতে পা ফেলে চলতে শেখে নিও। মেয়েটার ধারণা দুদিনে ও বাড়ির পরিবেশ বদলে দেবে। হাসিও পায়, জানেও না মা কি চিজ। হিয়া রান্নাঘরে ঢুকেছিল। তনুশ্রীকে শিলনোড়ায় মশলা পিষতে দেখে চোখ কপালে তুলল। একে দিদি ভাই, মিক্সি আছে তো, তুমি শিলনোড়ায় বাটনা বাটছো কেন? তনুশ্রী ঘটঘট শব্দে শিলের উপর নোড়াটা প্রবল বেগে ঘষছিল। হিয়ার কথায় হেসে তাকালো। মিক্সিতে মশলা ভালো পেস্ট হয় না রে, মা বারণ করেন মিক্সিতে করতে। কিন্তু সবাই তো মিক্সিতেই করে। হিয়া অবাক। তনুশ্রী জবাব দিল না। মেয়েটা বড্ড ভালো, বোধহয় একটু সরলও। এ বাড়িতে এসেছে বেশি দিন তো হয়নি, এখানকার হালচাল বুঝতে পারিনি।
আস্তে আস্তে সব বুঝে যাবে। তনুশ্রী কাজ করতে করতে আর চোখে দেখল শাশ্বতী ঢুকেছেন রান্নাঘরে। এই মহিলা ঝামেলা বাঁধাতে ওস্তাদ। ছোট্ট ছোট্ট বিষয় নিয়েও তুলকালাম করতে ইনি ভালোবাসেন। এত বছর ধরে তো দেখছে। নিজে হয়তো কোনোদিন যোগ্য সম্মান পাননি, তাই এখন ছেলের বউদের পায়ের নিচে রাখতে চেষ্টা করেন। বাড়িতে তো মিক্সি রয়েছে মা, বের করে আনি। হিয়া সরল দুটো চোখ মেলে তাকিয়ে আছে। মিক্সি দিয়ে কি হবে? শাশ্বতীর ভুরু কুঁচকে গেছে। দিদিভাই মিক্সিতেই সর্ষে লঙ্কা বেটে নিতে পারবে, সেটাই বলছিলাম। সব ব্যাপারে এত কথা বলতে আসো কেন? মিক্সিতে মশলা করবে, শিলনোড়ায় বাটনা বাটতে হাত খসে পড়ে যায় বুঝি? এত আরাম চাইলে বাপের বাড়িতে গিয়ে থাকুক, এই বাড়িতে এসব চলে না। হিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। কি কথার কি জবাব? ভদ্রমহিলা সত্যিই কোনো মানসিক সমস্যা রয়েছে বলে মনে হচ্ছে। কিছু বলতে যাচ্ছিল হিয়া, কিন্তু তনুশ্রী চোখের ইশারায় চুপ করে থাকতে বলল। শাশুড়ি বেরিয়ে যেতে হিয়া বলল, তুমি ওনাকে এত ভয় পাও কেন দিদিভাই? উনি যা বলেন তাই করতে হবে তোমাকে? যে সংসারে এসেছি মানিয়ে তো চলতেই হবে। তুই বুঝবি না ভাই, ছেড়ে দে, আর ভাবিস না এসব নিয়ে। হিয়া চুপ করে গেল, কিন্তু কপালে ফুটে রইল বিরক্তির ভাঁজ। তনুশ্রী আর চোখে তাকালো ছোট জায়ের দিকে। ও কি করে বুঝবে তনুশ্রী কতটা অসহায়? হাজার অপমান সহ্য করেও মুখ বুজে থাকা ছাড়া আর কিছু করার নেই। প্রতিবাদ করলেই কপালে জুটবে দুর্ভোগ। বাড়ি থেকে তাড়িয়ে দেওয়াও আশ্চর্যের কিছু নয়। মেয়েটাকে নিয়ে তখন কোথায় গিয়ে দাঁড়াবে? মোটা টাকা পণ দিয়ে বিয়ে দিয়েছেন বাবা, সে কি ফিরে যাবার জন্য? তাও যদি অরুণটা একটু অন্যরকম হতো, পাশে থাকতো। নিজের ঘরে ফিরে যাচ্ছিল হিয়া। ভাসুরে 4 বছরের মেয়ে ঝিমলি ওর হাত টেনে ধরল। হাসি হাসি মুখে নিজের পায়ের দিকে ইশারা করল সে। দুটো কচি পায়ের গোছে আলো হয়েছিল একজোড়া নুপুর। সোনামাটা নুপুর পড়েছে নাকি? কি সুন্দর দেখাচ্ছে। আদর করে ঝিমলির উড়ুঝুরু চুলগুলো ঘেঁটে দিল হিয়া। আহ্লাদে গদগদ হয়ে ঝকঝকে দুধে দাঁতগুলো বের করে হেসে ফেলল ঝিমলি। ওকে কোলে তুলে নিল হিয়া। ঝিমলিও দু হাতে জড়িয়ে ধরল কাম্মার গলা। এই বাড়িতে আসার পর ঝিমলির সঙ্গেই বোধহয় সবচেয়ে বেশি ভাব হয়েছে হিয়ার। মেয়েটাও তেমনি। নিজের সব কথা কাম্মাকে না বলা পর্যন্ত শান্তি হয় না ওর। ওপরের বারান্দায় দাঁড়িয়ে জ্বলন্ত চোখে দৃশ্যটা দেখলেন শাশ্বতী। এই মেয়েটাকে একেবারেই সহ্য হচ্ছে না তার। বরুণের সঙ্গে দিব্যি ড্যাং করে এ বাড়িতে ঢুকে পড়েছে। নেহাত বরুণের করা বারণ, নইলে এই মেয়ের বাপের থেকে ক্ষতিপূরণ আদায় করে নিতেন। হিয়াকে পছন্দ না করার অনেক রকম কারণ রয়েছে শাশ্বতীর কাছে, যদিও তিনি বড় বউকেও পছন্দ করেন না। কিন্তু এই মেয়েটা আসার পর থেকে তার প্রায় মনে হয় বড় বউ এই মেয়েটার থেকে অন্তত শতগুণে ভালো। কটা দিনই বা হয়েছে মেয়েটা এই বাড়িতে এসেছে, এরই মধ্যে ওর নাকখানা লম্বা হতে শুরু করেছে। সব ব্যাপারে নাক গলাতে আসে। বরুণও চূড়ান্ত রকম আদিক্ষেতা করে মেয়েটাকে নিয়ে, দেখলেই গা চিরবির করে। মেয়েটাকে আর বাড়তে দেওয়া যাবে না, খুব তাড়াতাড়ি লাগাম টেনে ধরতে হবে। সকালে চা জল খাবারের পাট চুকে যাবার পর হিয়া ছাদে উঠল শুকনো জামা কাপড়গুলো নামিয়ে আনতে। এ সময় বাড়িটা একেবারে নিস্তব্ধ। সবাই কাজে বেরিয়ে গেছে, ঝিমলিও স্কুলে। ও অবশ্য একটু পরেই ফিরবে। দিদিভাই রান্নার আয়োজন করছে, হিয়াকেও হাত লাগাতে হবে। যদিও কাজকর্মের ব্যাপারে হিয়া খুব সুবিধে করতে পারে না, তবে চেষ্টা করে যতটা সম্ভব। অবশ্যই দিদিভাই বেশি কিছু করতে দিলে তবে তো। শাশুড়ি নিশ্চয়ই নিজের ঘরে বিছানায় শুয়ে আরাম করছেন। ভাব দেখলে মনে হয় বউদের জন্য যন্ত্রণাটা শেষ নেই। দুটো কাজের লোক থাকতেও রান্নাঘরে ওদের ঢুকতে দেন না তিনি। কথায় কথায় শোনাতে আসেন খেটে খাবার জন্যই নাকি মেয়েদের জন্ম। অদ্ভুত মানসিকতা। অন্যকে কষ্ট দিয়ে কি যে আনন্দ পান উনি। হিয়ারও এখন ইচ্ছে করে এই জিলিপির প্যাঁচের মধ্যে থেকে দূরে কোথাও চলে যেতে। সেখানে ও আর বরুণ মুক্ত হাওয়ায় শ্বাস নিয়ে বেঁচে থাকতে পারবে। অবশ্য বরুণকে কিছু বলে না হিয়া, বললেই তো বাড়ি ছাড়ার কথা বলবে। হিয়া চলে গেলে দিদিভাই আর ঝিমলির কি হবে? ওদের পাশে যে কেউ নেই। দাদা তো অদ্ভুত মানুষ, সব ব্যাপারে মুখে কুলু মেটে থাকেন। হয়তো তার ভয় যদি বাবা রাগ করে বাড়ি থেকে বের করে দেন বা প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেন। বাবার ব্যবসা ছাড়া আর তো কোনো সম্বল নেই তার। বরুণও কিছু কম যায় না।
বৌদির সঙ্গে যত অন্যায়ই হোক ও নীরব দর্শক হয়ে থাকে। হিয়া কিছু বললেই বলে, দাদাই কিছু বলে না, আমি কেন ওদের মাঝে নাক গলাতে যাব? তুমি প্রতিবাদ করবে, কারণ তুমি মানুষ। তোমার মা অন্যায় করবেন, তাও তুমি চুপ করে থাকবে? কিচ্ছু করার নেই, আগেই বলেছিলাম এরকম ফালতু ঝামেলা একেবারেই ভালো লাগে না। আশ্চর্য স্বার্থপর তো তুমি, অবাক হয়ে বলেছিল হিয়া। বরুণ জবাব দেয়নি। শ্বশুরমশাইকেও দেখেছেন হিয়া, তিনি মুখে কিছু না বললেও তার নীরব সমর্থন স্ত্রীর দিকেই থাকে। বেচারি দিদিভাই পুরো একা এই বাড়িতে। প্রচণ্ড মাথা ধরেছে বলে সন্ধ্যাবেলা উঠতে ইচ্ছে করছিল না হিয়ার। চুপচাপ ঘরে অন্ধকার করে শুয়েছিল। বরুণও ফেরেনি। হঠাৎ দিদিভাই আর ঝিমলি সম্মিলিত আত্মচিৎকারে ধর্মড়িয়ে উঠে বসল, ছুটেই যাচ্ছিল। তখনই বরুণ ঢুকল ঘরে। মাথা ধরা ট্যাবলেটের একটা পাতা বাড়িয়ে দিল গম্ভীর মুখে। সেদিকে ভ্রুক্ষেপও না করে হিয়া আতঙ্কিত গলায় বলল, কি হয়েছে? ওই রোজকার নাটক। বৌদি ঝিমলিকে হোমওয়ার্ক করাচ্ছিল বলে চা করতে বুঝে একটু দেরি হয়ে যাচ্ছিল। সেই রাগে ঝিমলির বই খাতা ছিঁড়ে ফেলেছে মা। আটকাও গিয়ে। আমি পারবো না, ওসব গোলমালের মধ্যে আমি নেই। ছি, তুমি কি মানুষ? কথাটা বলেই আর দাঁড়ালো না হিয়া, ছুটে গেল বাইরে। দোতলার বারান্দা থেকে হিংস্র হাতে ঝিমলির বই খাতা কুচি কুচি করে নিচে ছুঁড়ে দিচ্ছিলেন শাশ্বতী। ওনাকে আটকাতে গিয়ে চিৎকার করছে দিদিভাই। ব্যাপার দেখে ঝিমলি ভয় পেয়ে কাঁদছে হাউমাউ করে। সিঁড়ির মুখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে দাদা। পাশে শ্বশুরমশাইও আছেন। চোখের দৃষ্টিতে ওদের দুজনের দিকে একরাশ ঘৃণা ছুঁড়ে দিল হিয়া। তারপর হুড়মুড় করে উঠে গেল সিঁড়ি বেয়ে। ওপরে উঠে শাশুড়িকে আটকাতে চেষ্টা করতেই তিনি হিংস্র দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে সজোরে এক ধাক্কা দিলেন। সিঁড়ির কিনারায় দাঁড়িয়ে থাকা হিয়া টাল সামলাতে না পেরে শটান গড়িয়ে গিয়ে নিচে আছড়ে পড়ে স্থির হয়ে গেল। রক্ত গড়িয়ে আসছিল ওর মাথার পেছন থেকে। ঘটনার আকস্মিকতায় সবাই আতঙ্কে বিহল দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। শাশ্বতী পাথরের মতো দাঁড়িয়েছিলেন ওপরে। বরুণের চিৎকারে সবার হুঁশ ফিরল। আকুল চিৎকারে হিয়াকে জড়িয়ে কাঁদছিল সে। ততক্ষণে সবাই ছুটে এসেছে অচেতন হিয়ার পাশে। শাশ্বতী শুধু রুদ্ধ কণ্ঠে বলতে চেষ্টা করলেন, আমি কিছু করিনি, আমি তো এমনটা করতে চাইনি। আকুল হয়ে হিয়ার হাত জড়িয়ে ধরে কাঁদছিল বরুণ। দূর থেকে দৃশ্যটা দেখে সরে গেলেন শর্মিষ্ঠা। এই কদিন ধরে সবার উপরে কি কম ধকল গেল? মেয়েটা তো প্রায় মরতেই বসেছিল। ভাগ্যিস ডাক্তারদের অক্লান্ত চেষ্টায় বিপদটা কেটে গেছে। মেয়েকে বাড়ি নিয়ে এসেছেন ঠিকই, তবে এখনো বড্ড দুর্বল। আঘাতটা তো কম ছিল না, যতটা শারীরিক ততটাই মানসিক আঘাত পেয়েছে। বরুণকে দোষ দিয়েও বা কি হবে? ওকে জানতো যে এমন দুর্ঘটনা ঘটবে। অরিন্দম ভয়ানক রেগে আছে বরুণের উপর। ওর একটাই কথা, কেন সময় মতো প্রতিবাদ করেনি বরুণ? চোখের সামনে মাকে অন্যায় করতে দেখেও কেন চুপ করেছিল এতদিন? বরুণ যদি প্রতিবাদ করত, এত বড় ঘটনাটা নিশ্চয়ই ঘটত না। হিয়ার বাবার রাগ এতটাই বেশি ছিল যে এই কদিন কিছুতেই হিয়ার সঙ্গে দেখা করতে দেয়নি বরুণকে। বলেছে মেরুদণ্ডহীন এই ছেলের সাথে আর কোনো সম্পর্ক থাকবে না হিয়ার। ঘটনার পর থেকে হিয়া শাশুড়ি একবারও দেখা করতে আসেনি। হয়তো ভয় পেয়েছেন খুব, নাকি অপরাধ বোধ, কে জানে। বাকিরা সবাই এসেছে। বরুণও ছোটাছুটি করেছে পাগলের মতো। হিয়ার বাবা সবার সাথে খারাপ ব্যবহার করেছে। সে বেচারারও দোষ নেই। মেয়েকে হারিয়ে ফেলার ভয়ে ওর মাথা কাজ করছিল না। ধীর পায়ে বসার ঘরে গেলেন শর্মিষ্ঠা। অরিন্দম এখনো গুম হয়ে বসে আছে। হিয়ার সঙ্গে বরুণের দেখা করতে দেওয়ার ব্যাপারটা এখনো মেনে নিতে পারেননি হয়তো। স্বামীর কাঁধে আলতো হাত রাখলেন শর্মিষ্ঠা। মাপ করে দাও বরুণকে, ঘটনাটা একটা দুর্ঘটনা ছাড়া কিচ্ছু না। হিয়াকে ধাক্কা দেবার আগে মহিলা নিশ্চয়ই বুঝতে পারেননি এমন কিছু ঘটে যাবে। দুর্ঘটনা হোক আর যাই হোক, দায়ী তো ওই মহিলাই। বরুণকে কি করে ক্ষমা করব আমি? ও একটা কাপুরুষ। বৌদির সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদ করা উচিত ছিল ওর। তাহলেই মহিলা এতটা বাড়তেন না। ঝাঁঝে উঠলেন অরিন্দম। যা হয়েছে ভুলে যেতে চেষ্টা করো। কি হবে মাথা গরম করে? কিছুতেই ভুলবো না। হিয়াকে ও বাড়িতে আর যেতে দেব না আমি। বরুণের সঙ্গে ওর সব সম্পর্ক শেষ করে দেব। রাগে অরিন্দমের গলা কাঁপে। অল্প হাসলেন শর্মিষ্ঠা। সে কি তোমার আর আমার কথায়?
তোমার মেয়ে যে ওকেই ভালোবাসে, বোঝাপড়াটা ওদেরই করে নিতে দাও। মাঝখানে কিছুদিন ঝিমিয়েছিলেন মহিলা। হিয়া সেরে উঠেছে জানার পর থেকেই আগের রূপে ফিরে এসেছেন। সত্যি, কিছু মানুষ কখনো শোধরায় না। তবে তনুশ্রীরও আর ভয় নেই। ওর সামনে একটা দরজা হঠাৎ করেই খুলে গেছে। এ বাড়ি থেকে বেরিয়ে যেতে আর বাধা নেই। কালই হিয়া ফোন করেছিল, ও আর বরুণ বড় একটা ফ্ল্যাট ভাড়া করেছে। ফ্ল্যাটটা এত বড় যে হিয়া বলেছে তনুশ্রী আর ঝিমলিও অনায়াসেই থাকতে পারবে ওখানে। শুধু একটু সাহসের দরকার। সাহস করে খোলা দরজা দিয়ে বেরিয়ে যেতেই হবে তনুশ্রীকে। এই নরকে আর পচে মরতে রাজি নয় সে। অরুণ অনেক চেষ্টা করেছে অবশ্য ওকে আটকাতে, কিন্তু কোনো লাভ হবে না তাতে। ধীরে সুস্থে ব্যাগটা গুছিয়ে নিয়ে ঝিমলির হাত ধরে দরজার দিকে এগিয়ে গেল তনুশ্রী। বেরিয়ে যাবার মুহূর্তে শুনতে পেল শাশুড়ি বলছেন, কি বজ্জাত মেয়েটা গো, আমার সংসারটা ছাড়খাড় করে দিল একেবারে। ইনি বোধহয় আয়নায় নিজেকে দেখেন না, বা দেখে থাকলেও দোষটা আয়নার উপরেই চাপান। তাতে অবশ্য আয়নার কিছু যায় আসে না। হাঁটতে হাঁটতে খোলা হাওয়ায় বুক ভরে শ্বাস নিল তনুশ্রী। টের পাচ্ছিল অরুণ এখনো দাঁড়িয়ে আছে পেছনে। একটু সাহস করো অরুণ, দরজাটা তো তোমার জন্য খোলা আছে। বেরিয়ে যেতে চাইলে কে আটকাবে তোমায়? তনুশ্রী জানে অরুণকে তো আসতেই হবে, অন্তত ঝিমলির জন্য। একটুখানি খোলা আকাশ যে অরুণেরও বড্ড দরকার। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।